ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব টোটালিটারিয়ানিজম অর্থাৎ সর্বাত্মকবাদ সম্পর্কে। টোটালিটারিয়ানিজম বা সর্বাত্মকবাদ এটা একটা রাষ্ট্রীয় দর্শন, আর এই দর্শনের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। সেই রাজনৈতিক ব্যবস্থাকে বলা হয় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা। সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা হলো রাষ্ট্র সবথেকে ভালো কাজ করতে পারে এমনটি মনে করলে রাষ্ট্র চরমভাবে সেই কাজটি করবে। রাষ্ট্র যদি মনে করে যে কোনো কাজ খারাপ, তাহলে রাষ্ট্র সেই কাজটি করবে না। আর সবথেকে ভালো মনে হলে, উৎকৃষ্ট মনে হলে, সর্বোত্তম মানে সবথেকে ভালো মনে করলে রাষ্ট্র সেই কাজটা করবেই। এটা এক নায়কত্বমূলক শাসন ব্যবস্থা। এখানে রাষ্ট্র চূড়ান্ত ক্ষমতার অধিকারী, ব্যাপক ক্ষমতার অধিকারী। এই যে সর্বাত্মকবাদ, এটার ভিত্তি হিসাবে আদর্শবাদ বা ভাববাদের কথা বলা যায়। ভাববাদে, আদর্শবাদে রাষ্ট্রের চরম কর্তৃত্বকে স্বীকার করা হয়। যদিও ভাববাদ রাষ্ট্র সর্বদোষ মুক্ত নৈতিক চেতনা সম্পন্ন একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র কোনো খারাপ কাজ করতে পারে না। রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তি তার স্বাধীনতা, ব্যক্তি তার অধিকার ভোগ করবেই। তাই রাষ্ট্রের বিরোধিতা করতে পারবে না ব্যক্তি। এই বক্তব্যের সঙ্গে সর্বাত্মকবাদের বক্তব্যের পার্থক্য আছে। সর্বাত্মকবাদ এটা এক নায়কত্বমূলক শাসন ব্যবস্থা। হিটলারের জার্মানির নাৎসিবাদী নেতা সর্বাত্মকবাদী এক নায়ক শাসক। তার এক নায়কত্ব, রাষ্ট্র এবং তার সরকার চরম ক্ষমতার অধিকারী। আর এই চরম ক্ষমতা প্রথমে একটি রাজনৈতিক দলের হাতে ন্যস্ত হয়, তারপর ওই রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তি অর্থাৎ কিছু ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তারপর শেষমেশ একজন ব্যক্তির হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত হয়। রাষ্ট্র কনসেপ্ট, রাষ্ট্র ধারণা মাত্র বিমূর্ত একটা ধারণা। এই ধারণারকে বাস্তবে রূপায়িত করে সরকার। এখানে সরকার বলতে গেলে একজন ব্যক্তিকেই সরকার বলা হয়। সর্বাত্মক বা এক নায়কত্বমূলক শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ব্যক্তির সারা জীবনকে এবং ব্যক্তির সমস্ত দিককে, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, সামাজিক দিক, শিক্ষা, সাংস্কৃতিক দিক, সবটাকে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। ব্যক্তিগত জীবন স্বাধীনভাবে ব্যক্তি ভোগ করতে পারবে না। এক্ষেত্রে ব্যক্তির উপর রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ থাকবে। রাষ্ট্র ব্যক্তিকে বিধিনিষেধের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, তত্ত্বাবধান করবে। আবার ব্যক্তিকে
কোন অধিকার দেবে, কোন স্বাধীনতা দেবে, ব্যক্তির জীবন কোন পথে পরিচালিত হবে, এই সমস্ত দিকের মধ্যে রাষ্ট্র ও তার সরকার সমন্বয় সাধন করবে। সর্বাত্মকবাদ, টোটালিটারিয়ানিজম, এটা একটা রাজনৈতিক আদর্শ। এই আদর্শ সমগ্র সমাজে প্রয়োগ হয়। এই আদর্শ অনুযায়ী সরকার সমাজের সার্বিক দিককে নিয়ন্ত্রণ করে। জনগণের সব ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। রাষ্ট্র এবং তার সরকার সমাজের জনগণের উপর অবাধ নিয়ন্ত্রণ, নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারবে। রাষ্ট্রের মধ্যে জনগণের শিক্ষা, সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস, চিন্তাভাবনা, ধর্মবিশ্বাস, সামাজিক রীতিনীতি, সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ থাকবে। সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে যে রাষ্ট্র এবং তার সরকারের কর্তৃত্ব, আধিপত্য চরমভাবে কার্যকরী হয়, সে কথা আমরা মুসোলিনির শাসন ব্যবস্থাকে পর্যালোচনা করলে বুঝতে পারি। মুসোলিনি ইটালির একজন ফ্যাসিবাদী রাষ্ট্রনায়ক, শাসক। ইটালি প্রথম মহাযুদ্ধের পর বিরাট সংকটে পড়ে। ইটালিতে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে মুসোলিনি ইটালিতে ক্ষমতায় আসেন 1922 সালে। তিনি ইটালির জনগণকে বোঝাতে চান যে রাষ্ট্রের হাতে চরম ক্ষমতা দিতে হবে। রাষ্ট্র ব্যক্তিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করবে। ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাম্য, ন্যায়, এগুলিকে গুরুত্ব দিলে হবে না ইটালির রাজনীতিতে। অর্থাৎ তিনি যে ফ্যাসিবাদী দল গঠন করেন, সেই দলকে ইটালির জনগণের সামনে তুলে ধরেন যে ইটালির সমস্ত সমস্যার সমাধান করবে একমাত্র ফ্যাসিবাদী দল, এ দল আমার দল। আর এই দলের নেতা ছিলেন মুসোলিনি। মুসোলিনি এই সর্বাত্মকবাদকে ইটালির শাসন ব্যবস্থাতে প্রয়োগ করেন। তাই ইটালিতে মুসোলিনির নেতৃত্বে 1922 থেকে 1943 সাল পর্যন্ত সর্বাত্মকবাদী শাসন, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। সর্বাত্মকবাদী ব্যবস্থাতে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, অর্থাৎ উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, সম্পদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ সামান্য থাকবে, যুক্তিসঙ্গত বিধিনিষেধ থাকবে সম্পত্তির উপর। ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা, সমবেত হওয়া, স্থায়ীভাবে বসবাস করা, আদালতের কাছে সুবিচার পাওয়া, এই সমস্ত স্বাধীনতাগুলি, ব্যক্তিগতভাবে জীবনের স্বাধীনতা, এগুলো উদারনীতিবাদে স্বীকার করা হয়, উদারনীতিবাদের বৈশিষ্ট্য। ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা, একাধিক দলের মধ্যে অবাধে নির্বাচন হবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে। এটা হলো উদারনীতিবাদের বৈশিষ্ট্য। এই
সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা থাকলেও তার উপর রাষ্ট্রের শাসকের কঠোর নিয়ন্ত্রণ থাকে। সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে নাগরিকদের অধিকার থাকে না, নাগরিকদের স্বাধীনতা থাকে না, বাক স্বাধীনতা থাকে না, স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা থাকে না, স্বাধীনভাবে বসবাসের স্বাধীনতা থাকে না, স্বাধীনভাবে পেশা গ্রহণের স্বাধীনতা থাকে না। সর্বাত্মকবাদে নিরপেক্ষ ও স্বাধীন বিচার ব্যবস্থা থাকে না। বিচার বিভাগ গড়ে ওঠে সর্বাত্মক রাষ্ট্রে একজন ব্যক্তির দ্বারা বিচার ব্যবস্থা পরিচালিত হয়। এখানে বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা নেই। সাম্য, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য, সামাজিক ক্ষেত্রে সাম্য, এগুলো সর্বাত্মকবাদী শাসনে থাকবে না। জাস্টিস, ন্যায়, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টিকে সর্বাত্মকবাদী শাসনে গুরুত্ব দেওয়া হয় না। রাষ্ট্র এবং তার সরকার, রাষ্ট্র এবং তার সরকার সর্বাত্মকবাদেই সব কিছু। রাষ্ট্রের বাইরে কিছু থাকবে না, রাষ্ট্রের মধ্যেই সব কিছু থাকবে। সরকারি দল ছাড়া সর্বাত্মকবাদে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। যদি কোনো দল থাকে, সেই দলকে ধ্বংস করবে সর্বাত্মক রাষ্ট্র এবং তার সরকার, অর্থাৎ একটি দল বা একজন ব্যক্তি বিরোধী দলকে ধ্বংস করে দিবে। ব্রিটিশ চিন্তাবিদ আর বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে সর্বাত্মকবাদ হলো ফ্যাসিবাদী ব্যবস্থা। অ্যালান বল, আর বল, তিনি বলছেন সর্বাত্মকবাদ হলো ফ্যাসিবাদী ব্যবস্থা। অর্থাৎ ইটালিতে মুসোলিনি যে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত করেন, ইটালিতে যে শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সেটাই হলো সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা, সর্বাত্মকবাদী আদর্শ, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা। মুসোলিনি তার দেশে জনগণের মতামতকে, পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দেননি। মুসোলিনি এই সর্বাত্মকবাদী শাসনের গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটাকে স্বীকার করেননি। মুসোলিনি জনগণের মধ্যে তার অনুকূল পলিটিক্যাল কালচার গড়ে তুলেছেন। সামাজিকীকরণের যে মাধ্যম, পরিবার, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সব মাধ্যমগুলিকে সর্বাত্মক শাসক হিসাবে মুসোলিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। সুতরাং ফ্যাসিবাদী রাষ্ট্রে হচ্ছে সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য আছে। রাষ্ট্রের সার্বিক প্রাধান্য সর্বাত্মকবাদে প্রচার করা হয়। দেশের মধ্যে সর্বাত্মকবাদের পক্ষে প্রচার করা হয় প্রোপাগান্ডা, যে সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা ভালো, উপযুক্ত, যুগের উপযোগী। সর্বাত্মকবাদী শাসনে কথা বলা হয় ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য ব্যক্তি। এটা ভাববাদের কথা, ভাববাদীদের একই কথা, যে ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। অর্থাৎ ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের বেদিমূলে প্রতিষ্ঠিত করবে। সুতরাং এখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে না, সর্বাত্মকবাদে এ কথা বলা হয়। সর্বাত্মকবাদে বিষয় সম্পর্কে কোকার বলেছেন, কোকার একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আছে। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা আছে, সামরিক রাজনৈতিক ব্যবস্থা আছে, তারপরে তোমার সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আছে। যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা হোক না কেন,
কোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থার তুলনা করা যাবে না। কোকার বলছেন যে সর্বাত্মকবাদ রাষ্ট্রের হাতে চরম ক্ষমতা দেবে, রাষ্ট্র অধিক স্বৈরাচারমূলক। রাষ্ট্র তো গণতান্ত্রিক সরকারও কিন্তু স্বৈরাচারী হতে পারে গণতন্ত্রকে উপেক্ষা করে, কিন্তু সর্বাত্মকবাদে সব থেকে বেশি স্বৈরাচারমূলক নীতি জনগণকে উপেক্ষা করে, জনমতকে গুরুত্ব না দিয়ে জোর করে সরকারি নীতি নির্ধারণ করে জনগণের উপর চাপিয়ে দেওয়া, এটা হলো স্বৈরাচারমূলক। এটা ব্যাপকভাবে দেখা দেয় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে। সরকার এবং রাষ্ট্র, আমি আগেই বলেছি যে রাষ্ট্রের পরিচালক সরকার, এখানে ওয়ান পার্সন ডিক্টেটরশিপ থাকে, তাই সরকার খুব শক্তিশালী হয় এবং দেশের যে ক্ষমতা সেটা খুব কেন্দ্রীভূত হয় ওয়ান পার্সনের হাতে। স্টেট পাওয়ার উইল বি ইনভেস্টেড অন ওয়ান পার্সন। তাহলে আমরা দেখছি যে সর্বাত্মকবাদী ব্যবস্থাতে কোনো বিরোধিতার অধিকার থাকে না। সরকারের সমালোচনা করা, সরকারের বিরোধিতা করার এইসব বিষয়গুলিকে স্বীকার করা হয় না। সমালোচনা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে, বিরোধিতা করা হলে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হবে। দেশের কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক ইত্যাদি সব বিষয়কে রাষ্ট্র এবং তার সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। উগ্র জাতীয়তাবাদকে সর্বাত্মকবাদ সমর্থন করে। সর্বাত্মকবাদ কমিউনিস্টদের বিরোধিতা করে। সর্বাত্মকবাদী ব্যবস্থা মুসলিনি গ্রহণ করেন, তিনি কমিউনিস্ট বিদ্বেষী ছিলেন। জার্মানির নাৎসিবাদী নেতা হিটলার কঠোরভাবে কমিউনিস্ট বিদ্বেষী ছিলেন। তিনি একদিকে যেমন ইহুদি জাতি বিদ্বেষী ছিলেন, ইহুদিদের এবং কমিউনিস্টদের ধরে ধরে গ্যাস চেম্বার করে তাতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে বিষ বাষ্প প্রয়োগ করে হত্যা করেছেন। তাহলে সর্বাত্মকবাদ এমন এক কঠোর, নির্মম, মানবতাহীন একটা রাজনৈতিক ব্যবস্থা। উগ্র জাতীয়তাবাদ, হিটলার বলেছিলেন যে জার্মান জাতি হলো শ্রেষ্ঠ জাতি, আর্য জাতির রক্ত হলো, জার্মান জাতির রক্ত হলো বিশুদ্ধ রক্ত। জার্মানি তথা গোটা ইউরোপে একটাই জাতি থাকবে, জার্মান জাতি। গোটা ইউরোপে একটাই পার্টি থাকবে, নাৎসি পার্টি। গোটা ইউরোপে একজন ব্যক্তি থাকবে, একজন নেতা থাকবে, তিনি হলেন আমি, তিনি নিজে। এমন একটা ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম, যেখানে উগ্র জাতীয়তাবাদে মানুষের মধ্যে উগ্র জাতীয়তাবাদী ভাবনা তৈরি করা হয় যে অন্য কোনো জাতি তারা বাঁচার অধিকার পাবে না, অন্য কোনো জাতি মাথা তুলে উঠতে পারবে না। এই ধরনের একটা চরম মতবাদ, চরম বল প্রয়োগের মতবাদ, চরম বল প্রয়োগের রাজনৈতিক আদর্শ, চরম বল প্রয়োগের রাজনৈতিক ব্যবস্থা হলো সর্বাত্মকবাদ। সর্বাত্মকবাদের এই যে হিটলার, মুসলিনি এইসব ধারণা পেলেন কোথায় থেকে? সর্বাত্মকবাদী, আমরা আগেই বলেছি, ভাববাদের যারা দার্শনিক তারা সর্বাত্মকবাদের বক্তব্যকে তারা তুলে ধরেছিলেন আগেই। জার্মান দার্শনিক ট্রিটসকে, তিনি ভাববাদী। জার্মান দার্শনিক নিৎসে, তিনি ভাববাদী। তিনি সর্বাত্মক রাষ্ট্রের হাতে চরম ক্ষমতা প্রদানের কথা তুলে ধরেছেন। ইটালির প্রেজোলিনি, জিওভিনি এবং জেন্টাইল, এই তিনজন ব্যক্তি সর্বাত্মকবাদের আদর্শের কথা তুলে ধরেছেন।
22 থেকে 1943 দ্বিতীয় মহাযুদ্ধ চলছে। ইটালিতে শাসক ছিলেন মুসোলিনি। তিনি সর্বাত্মক রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেন এবং সর্বাত্মকবাদী কায়দাতে মুসোলিনি ইটালিকে পরিচালনা করেন। ইটালি জনগণ এতটাই মুসোলিনির উপরে তিক্ত বিরক্ত হয়েছিলেন যে জনগণ তাকে পিটিয়ে মেরে গাছের ডালে পা দুটো উপরের দিকে, মাথা নিচের দিকে টাঙিয়ে রেখেছিল। গণরোষে, গণধুলায়ে মুসোলিনির মৃত্যু। আমেরিকার সোলজার যাচ্ছিলেন গাছের ডালে ঝুলতে থাকা মুসোলিনি দেহকে দেখে দেখছেন যে মুসোলিনি তাকে ওখান থেকে নামিয়ে নিয়ে এসে ইটালির রাজধানী রোমে সমাধি দেয় আমেরিকার সেনারা। আমেরিকার সেনারা তখন ইটালির যুদ্ধে পরাজিত হচ্ছে, অক্ষর শক্তি। এই মুসোলিনি তিনি বলেছিলেন প্রথম কথা, প্রথম ওয়ার্ডটি বলেছিলেন টোটালিটারিও এই শব্দটি ব্যবহার করেছেন। টোটালিটারিও এই শব্দ থেকে টোটালিটারিয়ানিজম এই শব্দটি সৃষ্টি হয়েছে। তাহলে মুসোলিনি এই সর্বাত্মকবাদী তত্ত্বের একটা বাস্তব প্রয়োগ ঘটান। মুসোলিনি বলেন সব কিছু রাষ্ট্রের মধ্যেই সব কিছু, অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, ব্যক্তি সমষ্টি, গোষ্ঠী, সব কিছুই, সভা সমিতি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, সব কিছুই কিন্তু রাষ্ট্রের মধ্যে বিরাজ করবে, রাষ্ট্রের বাইরে নয়। রাষ্ট্রের বাইরে কিছু থাকবে না। মানে সর্বক্ষেত্রে, সর্বস্তরে স্টেট কন্ট্রোল সব কিছুর উপরে থাকবে। এটাই হলো সর্বাত্মকবাদ। সর্বগ্রাসী রাষ্ট্রের শাসনের আদর্শকে মুসোলিনি গ্রহণ করেছিলেন। আমরা এবার দেখব যে হিটলার অত্যন্ত কষ্টের জীবন ছিল। প্রথম মহাযুদ্ধে সাধারণ সৈনিক। জার্মানিতে কাইজার উইলিয়াম ক্ষমতাচ্যুত হয়, উইমার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, উইমার বা ভাইমার। জার্মানির রাজধানী বার্লিন থেকে একটু দূরে, সেটা হলো ভাইমার স্থানটা বা উইমার। সেখানে সরকার তৈরি হয়েছিল বলে উইমার গণতান্ত্রিক সরকার। এই সরকারের ত্রুটি ধরেন হিটলার, যে সরকার অন্যায়ভাবে ভার্সাই চুক্তিকে মেনে নিয়েছে, অন্যায় করেছে, প্রতিবাদ করা উচিত ছিল, ভার্সাই চুক্তিকে অমান্য করা উচিত ছিল। সামরিক অভ্যুত্থানের চেষ্টা করলে হিটলার আটক হয় এবং জেলে ছিলেন। জেল থেকেই মেন ক্যাম্প, জার্মান ল্যাঙ্গুয়েজে মেন ক্যাম্প লিখেন, ইংরাজিতে হচ্ছে মাই স্ট্রাগল, বাংলা হলো আমার সংগ্রাম। 1925 সালে জেল থেকে মুক্তি পেলে তিনি মেন ক্যাম্প বইটি লিখেন এবং 9 লক্ষ কপি ছাপিয়ে জার্মানির জনগণের মধ্যে বিতরণ করেন, শিক্ষিত সচেতন মানুষের মধ্যে। জার্মান জাতি এই বই পড়ে স্তম্ভিত হয়েছিল, অবাক হয়েছিল। আর হলো ভার্সাই চুক্তির প্রতিশোধ কিভাবে নিতে হবে তার জন্যে উত্তেজিত হয়েছিল এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এইটাকে হিটলার কাজে লাগিয়ে 1933 সালে ক্ষমতায় আসেন এবং 1945 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। তার ফাঁসির হতো, কিন্তু তিনি আত্মগোপন করেন, শেষ পর্যন্ত তিনি সুসাইড করেন। এই হিটলার সর্বাত্মকবাদী শাসনের আদর্শকে গ্রহণ করেছিলেন। ইউএসএসআর ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠিত করেন কে? লেনিন, ভ্লাদিমির উলিয়ানোভ ইলিচ বা ভ্লাদিমির ইলিচ হচ্ছে তোমার লেনিন হচ্ছে ছদ্মনাম। তিনি ইউএসএসআর প্রতিষ্ঠিত করেন
রাশিয়ার প্রজাতান্ত্রিক সরকারের অবসান ঘটিয়ে রাশিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রথম প্রতিষ্ঠিত করেন। তিনি 1924 সালে মারা যান। তার অনুগামী, তার শিষ্য স্ট্যালিন ক্ষমতায় আসেন এবং স্ট্যালিন সর্বাত্মকবাদী রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছেন। তবে স্ট্যালিন এর সর্বাত্মক হচ্ছে ওয়ান পার্সন ডিক্টেটরশিপ পুরোপুরিভাবে বলা যাবে না। এখানে সর্বহারা শ্রেণীর সর্বাত্মক কর্তৃত্ব। লেনিন রাশিয়াতে ইউএসএসআর গঠন করেছিলেন, সেখানে শ্রমজীবী মানুষের সর্বাত্মক সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। ওয়ান পার্সন ডিক্টেটরশিপ নয়, ওয়ান পার্টি মূলত ডিক্টেটরশিপ নয়, কিন্তু স্ট্যালিন যেটা পার্টি ডিক্টেটরশিপ, সেই স্ট্যালিন 1953 সাল পর্যন্ত 1925 থেকে 1953 সাল পর্যন্ত স্ট্যালিনের সর্বাত্মকবাদী ব্যবস্থা ছিল। তার কারণ সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে ট্রটস্কি পন্থী যারা ছিলেন, তা মতাদর্শগত কারণে, আদর্শগত কারণে ট্রটস্কি পন্থীদের স্ট্যালিন হত্যা করেন, গুলি চালিয়ে ট্রটস্কিকে হত্যা করেন 1940 সালে। তাহলে স্ট্যালিন সর্বাত্মকবাদী নীতি গ্রহণ করে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব ইউরোপের একাধিক দেশে সমাজতান্ত্রিক আন্দোলন সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেন। এখানে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্ট্যালিনের সর্বগ্রাসী যে নীতি, সেটা লক্ষণীয়, এটা সর্বাত্মকবাদ বলা যায়। তবে সর্বহারার যে ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, অর্থাৎ সর্বহারা শ্রেণীর প্রোলেটারিয়েটের যে এক নায়কত্ব, যেখানে কোনো শ্রেণী থাকবে না, তার কর্তৃত্বকে মার্ক্সবাদ সমর্থন করে। এই সর্বাত্মকবাদী রাষ্ট্র কাঠামো, অর্থাৎ সমাজতান্ত্রিক সর্বাত্মকবাদী রাজনৈতিক কাঠামো আর হিটলার মুসোলিনির সর্বাত্মকবাদী রাজনৈতিক কাঠামোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। স্ট্যালিনের সময় 1936 সালে যে স্ট্যালিন সংবিধান তৈরি হয়েছিল, তাতে সোভিয়েত ইউনিয়নকে কৃষক শ্রেণীর রাষ্ট্র এবং শ্রমিক শ্রেণীর রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। এখানে সর্বহারার যে ডিক্টেটরশিপ, যেটা লেনিন গুরুত্ব দিয়েছিলেন, সেটাকে কিন্তু স্ট্যালিন ধরে রাখতে পারেননি। যাই হোক, সর্বাত্মকবাদের সঙ্গে কিছুটা হলেও তোমার তুলনা করা যায় স্ট্যালিনের শাসন ব্যবস্থাকে। এবার আমরা আসব চীনে নয়া গণতান্ত্রিক বিপ্লবের লিডার মাও জেদং বা মাও সেতুং। তিনি ক্ষমতায় ছিলেন 1949 থেকে 1976। তবে মাও সেতুং প্রকৃতপক্ষে ক্ষমতায় তিনি কিন্তু 54 সালে আসেন। 54 সালের পর থেকে ক্ষমতায়, প্রথমে চুয়েনলাই ছিল ক্ষমতায়, পরবর্তী 54 থেকে 76 সাল পর্যন্ত স্ট্যালিনের সর্বাত্মকবাদী শাসন, ডিক্টেটরশিপ। তবে 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 চীনের যে সর্বাত্মকবাদী ব্যবস্থা, সেটা কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থা কাঠামোগত দিক থেকে। তবে প্রকৃত অর্থে মাও জেদুংয়ের নেতৃত্বে সমাজতন্ত্র পরিচালিত হয়নি। তার কারণ সমাজতন্ত্র সাম্রাজ্যবাদের বিরোধী। সমাজতান্ত্রিক নেতা মাও জেদং ভারতকে আক্রমণ করেন এবং এই ক্ষেত্রে ভারতের কাশ্মীরের লাদাখ অঞ্চলের একটা বিরাট অংশ চীন দখল করে নিয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে মাও জেদং সর্বাত্মকবাদী। তার মধ্যে হিটলার মুসোলিনির অনেক গুণ আমরা লক্ষ্য করেছি, অনেক বৈশিষ্ট্য তারা লক্ষ্য করেছি। নেক্সট হচ্ছে আমরা বর্তমানে জিনপিং, চীনের জিনপিং সর্বাত্মকবাদী শাসক। চীনে কমিউনিস্ট পার্টির প্রাধান্য। কমিউনিস্ট পার্টির মধ্যে রিকল করতে পারে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা, কিন্তু জিনপিংয়ের এগেনস্টে কেউ মাথা তুলতে পারে না। মাথা তুললে তার জীবননাশ হয়। সুতরাং জিনপিং কমিউনিস্ট, প্রকৃত অর্থে কমিউনিস্ট লিডার নয়। আমরা এবার আসবো রাশিয়াতে।
রাশিয়াতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পুতিন দুবার প্রধানমন্ত্রী ছিলেন 4-8 বছর, তারপর দুবার রাষ্ট্রপতি ছিলেন 4-8 বছর। পুতিন পার্লামেন্টের হাতে ক্ষমতা নিজের হাতে নিয়েছেন। 2036 সাল পর্যন্ত পুতিন ক্ষমতায় থাকবেন। তাহলে পুতিনের যে শাসন ব্যবস্থা বর্তমানে, এটাও আমরা সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থার দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করতে পারি। গণতন্ত্রের সরকার প্রধান, সে সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি, সংসদীয় এবং গণতান্ত্রিক সরকারের সংমিশ্রণ যেটা ফ্রান্সে আছে। এই সব সরকার পরিবর্তন করতে পারে জনগণ ভোট দিয়ে। সুতরাং এই যে সর্বাত্মক এই যে বাদী শাসন, এই আমরা জিনপিংকে লক্ষ্য করছি। উত্তর কোরিয়াতে যে কমিউনিস্ট শাসন, নামীমাত্র কমিউনিস্ট শাসন, সেখানে কিম জং এর কর্তৃত্ব আছে, ডিক্টেটরশিপ আছে। এটাও হিটলার মুসোলিনিকে ছাড়িয়ে যায় এই শাসনে জনগণের মতামত, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিকদের অধিকার, নাগরিকদের স্বাধীনতা কোনো কিছু নেই। একজন ওয়ান পার্সন ডিক্টেটরশিপ, এটা কখনোই সর্বহারা শ্রেণীর ডিক্টেটরশিপ নয়। তাই আমরা মিলিটারি গভর্নমেন্টে মিলিটারি হেড, তার হাতে সব ক্ষমতা থাকে। পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বেশিরভাগ দেশে গ্রহণ করা হয়েছে। গণতন্ত্রের আড়ালেও সর্বাত্মকবাদী শাসন আমরা লক্ষ্য করি। যাই হোক, আমরা আজকে বড় করব না ভিডিও। সর্বাত্মকবাদী শাসনের সম্পর্কে একটা কনসেপ্ট তোমরা পেয়ে গেলে, এরপরে ভিডিও সর্বাত্মকবাদী শাসনের বৈশিষ্ট্য। এই ভিডিও ভালো করে বুঝলে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে আমি বলবো, তোমাদের খুব সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে দেখবে, আমার চ্যানেলকে সাপোর্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। এই বলে আলোচনা শেষ করলাম।